তোমার জন্য সব। পর্ব শেষ। রেহানা পুতুল। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। সে মেসেজটি পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আবার সেই উটকো ঝামেলা? তার দৃষ্টিভ্রম হলো নাকি? সে মেসেজটি পুনরায় পড়ল বোঝার জন্য। স্যার খেয়াকে নিয়ে আসা হয়েছে দেশে। সে এখন ভালোর দিকে আছে। আপনি কি খেয়াকে বিয়ে করবেন? এটা ক্লিয়ার করে জানান। আমার শ্বশুর বলেছে আপনি খেয়াকে বিয়ে করলে তাদের বাড়ির একটা ফ্ল্যাট আপনার নামে লিখে দিবে। মাহমুদ বুঝল এই মেসেজ খেয়ার ভাবি দিয়েছে, এবং মনে মনে আওড়ালো তার মানে এই মেয়ের মাথা থেকে এখনো আমার ভূত যায়নি। মাহমুদ সঙ্গে সঙ্গেই সেই মেসেজের রিপ্লাই দিল, সরি, আমি আমার মায়ের পছন্দের এক মেয়েকে বিয়ে করে ফেলেছি। বউ এখন আমার পাশেই আছে। খেয়ার জন্য শুভকামনা। মেসেজ সেন্ড হয়ে গেল। মাহমুদ খেয়াল করল তার মেসেজের আর কোন রিপ্লাই এলো না। সকালে কলির আগেই মাহমুদ ঘুম থেকে জেগে গেল। মাহমুদ কলির দিকে কাত হয়ে ঝুঁকল, কপালে ঘাড়ে হাত রাখল। দেখল কলির গায়ে এখন জ্বর নেই। কলি উহু বলে কুকিয়ে উঠল। মাহমুদ হেসে বলল, কপালে হাত রাখলেও ব্যথা পান আপনি? তো হাত কোথায় রাখবো বলে দেন। কলি নিরুত্তর। মাহমুদ কলির চোখের সামনে সেই মেসেজটি ওপেন করে ধরল। কলি পিটপিট করে চেয়ে মেসেজ দুটো পড়ল। পরক্ষণেই চোখ বড় করে ফেলল। মোবাইলটা নিজের হাতে নিয়ে নিল। ভালো করে পড়ল। চোখে মুখে কাঠিন্যতা ভর করল। অভিমানে মুখ গোজ করে ফেলল। মাহমুদ লুকানো চোখে কলির অভিব্যক্তি পরখ করে দেখল, এবং মনে মনে বলল, এই তো কাজ হচ্ছে। তোমার ভিতরে আমাকে নিয়ে এই জেলাসিভাব হোক, এটাই তো আমি চাই। তুমি কবে থেকে যেচে আমাকে একটু ভালোবাসা বিলাবে, নিবিড়ভাবে আলিঙ্গন করবে। মাহমুদ কলির মুখকে নিজের বুকের সান্নিধ্যে নিয়ে এলো। দু গালে চুমু খেয়ে জিজ্ঞেস করল, ব্যথা আছে এখনো? ব্যথা না কমলে মেডিসিন চেঞ্জ করতে হবে। কলি সংকোচপূর্ণ নিচু স্বরে বলল, এই কথা আর জিজ্ঞেস করবেন না আমাকে। এটা স্বামী হিসেবে আমার কর্তব্য কলি। কর্তব্য পালনে বাধা দিচ্ছেন কেন? কলি শুয়ে রইল, মুখে আর কিছুই বলল না। মাহমুদ বলল, উঠতে পারবেন? আমি ধরব। ওয়াশরুমে যাবেন? লাগবে না, আপনি উঠে যান। কেন? আমার ওমে সুখ পাচ্ছেন না কলি? কলি চোখ বুজে ফেলল লজ্জায়। মাহমুদ উঠে গিয়ে ফ্রেশ হলো। রুমে এসে দেখে তার মোবাইলে মেসেজ এলো, এই ওয়াশরুমে স্যাভলন নেই, ব্যথা করছে। কলি ওপাশ ফিরে আছে। মাহমুদ আর চোখে কলির পিঠের দিকে চাইল। মুচকি হাসল। কমন ওয়াশরুম থেকে স্যাভলনের বোতল এনে তাদের ওয়াশরুমে রাখল। কলির গালের উপর ঝুঁকে বলল, স্যাভলন এনে রেখেছি ফুলকলি। হট ওয়াটারের সঙ্গে বেশি করে ইউজ করবেন। শেষ হলে আবার আনব। তবুও ব্যথা দ্রুত দূর হওয়া চাই। কলি ঠোঁট কামড়ে ধরল নিজের। মাহমুদ নাস্তা খেয়ে এসে রুমে প্যান্ট শার্ট পরে নিল। রেডি হয়ে কলিকে বলল, থাকেন, নাস্তা খেয়ে নিবেন, সন্ধ্যায় এসে শ্বশুর বাড়ি যাব। মাহমুদ চলে গেলে কলি আস্তে করে উঠে দাঁড়াল। রুমের দরজা বন্ধ করে দিল। বেশ সময় নিয়ে স্যাভলন ইউজ করল। তারপরে ফ্রেশ হলো। নিজের হাতে বিছানা পরিপাটি করে গোছালো। মাহমুদের ভেজা তাওয়েলটা নিয়ে ব্যালকনিতে রোদে দিল। ক্ষুধাটা পেটের ভিতর চনমনিয়ে উঠল। বের হতে যাবে অমনি বাতাসি নাস্তার ট্রে নিয়ে রুমে এলো। ভাবি সাব, নাস্তা খেয়ে লন, রং চা আইনা দিতাছি। বাতাসি মা বাবা নানু আপু সবাই নাস্তা খেয়েছে? খাইছে সবাই। কব্বেই, তুমি খেয়েছ নাস্তা? ওরে আমি খাই সবার আগে। রাজত্ব তো আমার হাতে ভাবি। সবকিছু বানাই আর খাই। আচ্ছা, চা মগ ভরে নিয়ে এসো। কলি মাহমুদের টেবিলে বসে নাস্তা খেয়ে নিল। পরে বাতাসি চা বিস্কুট নিয়ে দিল। নাস্তা খাওয়ার পর কলি বারান্দায় গিয়ে রোদে বসল। দরজার টোকা মেয়ে আনুশকা ও তার নানু কলির রুমে চলে গেল। অনেকক্ষণ তারা গল্পগুজব করল। কলি আনুশকার বর ও বরের পরিবারের কথা জানতে চাইল। আনুশকা বলল, ভাবি জাহিদদের নিজের বাড়ি বংশাল।
তার ছোট 2 বোন, বিয়ে হয়ে গিয়েছে, বাবা মা আছে, বাসা ভাড়া দিতে হয় না তাদের, উপরন্তু পায়। আর জাহিদ তো ক্যাশ পাঠাচ্ছেই। সে কানাডায় থাকে, ইঞ্জিনিয়ার, 6 মাস হয় দেশ থেকে গেল। রোজই ভিডিও ফোনে কথা হয়। সব মিলিয়ে বিন্দাস লাইফ। আমি চাইলেই কোন জব করতে পারি, কিন্তু প্রয়োজন নেই, তারাও চায় না। আরে ভাবি শোন, আমার ভাই মানে তোমার জামাই তো অনেক ভদ্র আছে। আমারটা তো লুইচ্চা নাম্বার গ্রেড 1। তাদের বাসায় আমার ওয়াশরুমে বাথটাব আছে, তো শাওয়ারের সময় সেই বাথটাবে সব খুলে শুয়ে তাকে ভিডিও কলে দেখাতে হয়। বুঝো এবার? কলি হতবুদ্ধির মতো হা হয়ে গোল গোল চোখে আনুশকার দিকে চেয়ে রইল। আনুশকার নানু কলির দিকে চেয়ে বলল, অমন চাইয়া থাইকা লাভ নাই বইন, ব্যাডার মন জুগায়া চলতে হয়, নইলে হে অন্য মাইয়ের শরীর দেখতে চাইব। ব্যাডার জাতটাই অমন। স্বামী কিছু দেখতে চাইলে বাধা দিও না, স্বামীরা এসবেই দিলে শান্তি পায়। কলি অবাক হয়ে গেল, কি বলে এসব? এই দেখি সব খুললাম কাজ কারবার। তারা চলে গেল। দুপুরে কলি গোসল করে একরকম রেডি হয়ে নিল। কখন নিজের প্রিয়জনদের মুখখানা দেখবে, সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। মাহমুদ কলিকে ফোন দিয়ে দুপুরে খেয়েছে কিনা খবর নিল। মাহফুজাও কলির শারীরিক খোঁজ খবর নিল মাথায় মাতৃস্নেহের পরশ বুলিয়ে দিয়ে। মাহমুদ বিকেলে বাসায় এলো। সন্ধ্যায় কলি ও ছোট বোনকে নিয়ে শ্বশুরের বাসায় গেল। সেখানে সবাই মিলে আমোদ ফুর্তি করল। রাতে জুলির ও শাশুড়ির জোড়াজড়িতে মাহমুদ ও আনুশকা রয়ে গেল। বিয়ের পর ছেলেদের শ্বশুরের বাসায় এক রাত নাকি থাকতে হয়। আনুশকা জুলির রুমে ঘুমালো। রাতে বিছানায় শুয়ে মাহমুদ কলিকে বলল, আপনার বেডরুম সুন্দর আছে, কিন্তু আপনার বেডে আমি কখনো ঘুমাবো? এটা অকল্পনীয় ছিল। কলি বলল, সেইম টু মি স্যার। মানুষ যা কল্পনা করে না তাই বাস্তবে প্রতিফলিত হয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ভয় হয়? ব্যথা পুরোপুরি গিয়েছে? হাউ ফানি যে নিজেই আমাকে ভয়ে তটস্থ করে রাখত সে আমাকে ভয় পায়। ব্যথা গিয়েছে? কলি চোখ কটমট করে চাইল মাহমুদের দিকে। মাহমুদ চুপ হয়ে গেল। কলির পেটের উপরে হাত দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মাহমুদ চলে গেল নাস্তা খেয়ে নিজেদের বাসায়। বাসা থেকে ভার্সিটি যেতে হবে, তাই কলি আজ ক্লাসে গেল। সে আগের মতোই বাসে বা সিএনজিতে যাতায়াত করে। মাহমুদের বাইকে আসে না, যেন কেউ না বুঝতে পারে। খেয়াও ক্লাসে আজই প্রথম আসলো। কলি ও খেয়া কেউ কারো সঙ্গে কথা বলে না। ক্লাসের 2-4 জন স্টুডেন্ট কলির দিকে কেমন সন্দেহতীত চোখে তাকালো। মাহমুদ ক্লাসে গেলে কথা প্রসঙ্গে একজন বলল, স্যার কলির মনে হয় বিয়ে হয়েছে, আমাদের মিষ্টি খাওয়ানোর ভয় অস্বীকার করছে। মাহমুদ বলল, কলি সত্যিই বলছে উনারা? কলি গম্ভীর সুরে বলল, স্যার আমার কাবিন হয়েছে, এই কমপ্লিট হলেই অনুষ্ঠান করে তাদের বাসায় তুলে নিবে। ওহ, তাহলে তো উনাদের ধারণা সত্যি। আচ্ছা, আপনারা কিভাবে গেইস করলেন? স্যার কলির 2 হাত ভর্তি মেহেদি, চেহারাতেও জেল্লা ফিরে এসেছে। বুঝলাম। কলি বর নিয়ে পড়ে থাকবেন না, মন দিয়ে পড়াশোনা চালিয়ে নিবেন উজ্জ্বল ক্যারিয়ার গড়তে চাইলে। আদেশপূর্ণ কণ্ঠে শাসনের সুরে বলল মাহমুদ। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল। কলি মাহমুদের অফিস রুমে গেল মাহমুদ আছে না বেরিয়ে গেল দেখার জন্য। তাদের মধ্যে সমঝোতার একটি চুক্তি হয়েছে। ভার্সিটিতে তারা দুজন আগের মতোই টিচার স্টুডেন্ট হয়ে আচরণ করবে, যেন কেউই এতটুকু ডাউট না করতে পারে। রুমের দরজা চাপানো ভিতর থেকে। কলি চাপানো দরজা ঠেলেই ভিতরে প্রবেশ করল। তাতে সে যা দেখল তক্ষুনি তার চোখ দুটো কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। সে দেখল খেয়া মাহমুদকে চেয়ারের পিছনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে কি যেন বলছে। মাহমুদ হাত দিয়ে খেয়াকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে। অমনি কলি গিয়ে খেয়ার গালে কষে চড় বসিয়ে দিল। ওয়াট 2 পয়সার সস্তা মেয়ে আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় আস্পর্ধা? বলেই উত্তেজিত হয়ে খেয়াও ফের কলির গালে চড় মারতে হাত উঠালো। নিমিষেই মাহমুদ খেয়ার হাত ধরে ফেলল।
রক্তচক্ষু নিয়ে বলল। অমনি কলি গিয়ে খেয়ার গালে কষে চর বসিয়ে দিল। ওয়াট 2 পয়সার সস্তা মেয়ে আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় আস্পর্ধা? বলে উত্তেজিত হয়ে খেয়াও ফের কলির গালে চর মারতে হাত উঠালো। নিমিষেই মাহমুদ খেয়ার হাত ধরে ফেলল। রক্তচক্ষু নিয়ে বলল, স্টপ খেয়া, কলির গায়ে হাত তোলার চেষ্টাটুকুও করবেন না বলছি। খেয়া ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। আর্দ্র কণ্ঠে বলল, স্যার, ও আমাকে চর মারল কেন? সেটা কলিকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। ওর হয়ে আপনি আমাকে প্রতিহত করলেন, তাই আনসার আপনি দিবেন স্যার। আপনি অন্যায়ভাবে কলির গায়ে হাত তুলতে চেয়েছেন, তাই। খেয়ার কণ্ঠে অনুযোগ ঝরে পড়ল মাহমুদকে নিয়ে। বলল, আমারটা অনুচিত? তার আগে সেই যে কাজটা করলো সেটা খুব উচিত হয়েছে। তাকে কিছু না বলে উল্টো আমাকে শাসাচ্ছেন স্যার। মাহমুদ নিজের রাগকে সংবরণ করল। শান্ত গলায় খেয়াকে বলল, আপনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন, কলি আপনার গায়ে হাত তুলল আমি দেখার আগেই। তাকে আটকানোর সুযোগটুকুও হয়নি, আর তাকে কিছু বলিনি এই অভিযোগ? বলিনি আপনার যে কাজটা আমার কাছে খারাপ লেগেছে, ভুল লেগেছে, সেই একই কাজ কলির চোখেও দৃষ্টিকটু লেগেছে, তাই ছাত্রী হিসেবে সে আপনাকে চর দিল। ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার নই। আপনার লজিকটা আমার কাছে লেম লেগেছে। কলি কিছুই বলছে না। ঘটনার আকস্মিকতায় সে হতবুদ্ধির ন্যায় হয়ে গেল। বিরক্তিকর মুখে বেরিয়ে যেতে উদ্যত হল। এই কলি দ্বারা আমার কথার আনসার দে বলছি, নইলে পরিণাম ভয়াবহ হবে। স্যারের হয়ে তুই আমাকে চর মারলি কেন? ঝাঝালো কণ্ঠে বলল খেয়া। কলি পা ঘুরিয়ে খেয়ার মুখোমুখি এসে দাঁড়ালো। ক্ষিপ্র স্বরে খেয়াকে বলল, আমি সহজ সাধারণ একজন মেয়ে, ক্লাসের লাস্ট বেঞ্চে চুপচাপ বসে থাকা ছাত্রী। তোর মতো বিত্তশালী বাবার মেয়ে নই। ঠিক এই বিষয়গুলোকেই মাথায় রেখে কয়েক মাস আগে তুই মুরগি বানালি আমাকে, স্যারের কাছে আমাকে দিয়ে ইমেইল পাঠালি। সেই ব্যাঙ ও মানুষের গল্পের মতো তুই পারে বসে মজা লুটলি, আর আমি ব্যাঙের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। স্যার আমাকে সেই এক ইমেইলকে কেন্দ্র করে তীব্রভাবে অপমান করল। আত্মসম্মানটুকুই আমাদের মধ্যবিত্তদের বেঁচে থাকার সম্বল। সেই লজ্জা, সংকোচ ও গ্লানিতে ক্লাসে আসতে পারিনি দিনের পর দিন। বাসায় মিথ্যা বলতে হয়েছে, রাত দিন মায়ের বকুনি হজম করতে হয়েছে, ম্যামের কাছেও মিথ্যা বলতে হয়েছে। সামনে পরীক্ষা ছিল, রেজাল্ট ভালো করার জন্য ঘুম মেরে রাত জেগে জেগে পড়াশোনা করতে হয়েছে। এত কিছু হলো আমার, তবুও তোকে কিচ্ছু বলিনি। আমার স্থানে তুই হলে কি করতি একবার ভেবে দেখ। তাই আজ সুযোগ পেয়ে তোর উপর আমার জমে থাকা পুরনো ঘৃণার কিছুটা লাঘব করলাম। স্যার ছিল মাধ্যম মাত্র, ব্যাস, এটাই, এর বাইরে কিছুই না। ক্লাসের সবাই জানে তুই মাহমুদ স্যারকে পছন্দ করিস, এতে দোষের কিছুই নেই, করতেই পারিস। কিন্তু প্রশ্ন এখানেই, স্যার যখন তোকে অন্য চোখে দেখে না এটা জানার পরেও তুই কেন স্যারের পিছু ছাড়িস না? মাহমুদের কঠিন দৃষ্টি টেবিলের উপরে স্থির। কলির সাহসিকতা ও তার প্রতি অধিকারবোধে সে আশ্চর্য হয়ে গেল। খেয়া সরাসরি কলিকে জিজ্ঞেস করল, তাতে তোর জ্বলছে কেন? তুই কি স্যারকে পছন্দ করিস? কেন? তুই করতে পারলে আমি স্যারকে পছন্দ করতে পারি না? কেবল তোর প্রেমে ভরা, মধুয়ে ভরা একটা বিশাল হৃদয় আছে, আমার থাকতে পারে না? কলির কথাগুলো শুনে মাহমুদের হৃদয় আনন্দে নেচে উঠল। কলির দিকে প্রীতিময় চাহনি নিক্ষেপ করল এক ঝলক। কলি হনহন পায়ে রুম হতে বেরিয়ে গেল। খেয়া ফের মাহমুদের হাত টেনে ধরল। আপ্লুত স্বরে বলল, স্যার, কলির কথা সত্যি? আপনি না বিয়ে করেছেন বললেন ভাবির কাছে। সেটা জানার পরেও তো আপনি আমার সান্নিধ্য কামনা করেন। তাহলে কলি পছন্দ করলে সমস্যা কোথায়? তার মানে কলির পছন্দকে আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন, প্রশ্রয় দিতে চাচ্ছেন? ও আপনার যোগ্য? দিতে চাচ্ছি না, দিচ্ছি অলরেডি। আর যোগ্যতা? যার মনুষ্যত্ববোধটুকু আছে সেই আমার চোখে যোগ্য, যা আপনার মাঝে নেই। থাকলে এত ইগনোর করার পরেও আপনি বেহায়া ছাচড়ার মতো আমাকে চাইতেন না।
মাহমুদ হাতের কাজ সেরেই রুম থেকে প্রস্থান নিল। বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে গেল। হীনন্যতায় ভুগছে বেশ। কি বলবে কলিকে? কলিই বা তাকে কি বলবে? বাসায় গিয়ে নিজের রুমে গেল। দেখল কলি নিজেদের রুমে নেই। সে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। বাতাসি টেবিলে ভাত এনে দিলে খেয়ে নিল। তারপর মাহমুদ আনুশকার রুমে গেল। দেখল কলি উপর হয়ে শুয়ে আছে। মাহমুদ কলির পিঠের উপর নিজের হাত রাখল। সংকোচপূর্ণ কণ্ঠে বলল, কি ব্যাপার? আপনি এখানে কেন? আমাদের রুমে আসুন। কলি মুখ গোজ করে রইল। মাহমুদ কলির হাত ধরে ফের বলল, কলি মন খারাপ? আমাদের রুমে আসুন না, কথা আছে। কলি বলল, এটা রুম নয়, আপনি চলে যান। আমি এখন থেকে এই রুমে থাকব। আমার কিছু ভালো লাগছে না, প্লিজ আসুন বলছি, নইলে আমি সত্যি সত্যি পাজাকোলা করে নিয়ে যাব। কলি বুঝতে পারল মাহমুদ এটা করেই ছাড়বে। সে নিজ থেকেই উঠে গেল রুমে। গিয়ে বারান্দায় চলে যেতে লাগলো। মাহমুদ হাত টেনে ধরে দাঁড় করালো। দরজা বন্ধ করে দিল। কলিকে বিছানার উপরে বসালো। অপরাধীর ন্যায় জানতে চাইল, মুখ ভার কেন? খেয়ার বিষয়টা নিয়ে? জেলাসি? কলি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে কোন ছেলে এমন ঘনিষ্ঠভাবে ছুঁয়ে দেখ? তখন আপনার কেমন লাগবে? শুরু থেকেই যদি আপনি হার্ড অবস্থায় থাকতেন তাহলে সে এতটা এগোয় কিভাবে? আমি দেখতাম না পিছনের বেঞ্চে বসে? সে আপনাকে নানা বাহানায় কোন গিফট দিলে কেমন খুশিতে গদগদ হয়ে নিয়ে নিতেন। মাহমুদ নির্বাক চোখে চেয়ে রইল কলির দিকে। আগের কলি আর বর্তমানের কলির ব্যবধান রাত দিনের মতো। যেই কলির সঙ্গে তার প্রণয় ঘটেনি, বন্ধুত্ব হয়নি, সখ্যতাটুকু গড়ে তুলতেও সে ব্যর্থ হয়েছে। নিজের সমস্ত অধিকারের ভার অর্পিত করে যাকে অবশেষে নিজের অর্ধাঙ্গিনী করে নিল দুই পরিবারের আগ্রহে। সেই কলি যে আজ নিজের অধিকার পুরোটাই লুফে নিবে এবং তার যথাযোগ্য ব্যবহার করবে এত সহসাই, এ মাহমুদের কাছে ঘোরতর অবিশ্বাস্য ঠেকল। যদিও সে এতেই বিপুল আনন্দ লাভ করেছে গোপনে। সে তো এই কলিকেই চেয়ে প্রতিটিক্ষণ। কলি তার স্ত্রী হয়ে উঠুক, পূর্ণ অধিকারটুকু ফলাক, অভিমানে অনুযোগে ফেটে তুলুক। সে তখনই কলির হৃদয়ের অতলান্ত হতে তার জন্য জমে থাকা ভালোবাসাটুকু ছেঁকে নিবে। ঘড়ির কাঁটার টুংটাং আওয়াজে মাহমুদ সম্বিত ফিরে পায়। কলিকে বিছানায় শুইয়ে দেয়। নিজেও কলির গা ঘেঁষে শুয়ে পড়ে। কলির চুল থেকে পাঞ্চ ক্লিপটা খুলে নেয়। চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে দেয়। চুলের নিচে নিজের মুখ ডুবিয়ে দেয়। জোরে শ্বাস টেনে নেয়। কলিকে লেপ্টে ধরে খোলা বুকের মাঝে। কলির গালের উপর নিজের দুঠোঁট ঘষতে ঘষতে নিবেদিত কণ্ঠে বলে, আপনি আমাকে ভুল বুঝলে আমি নিঃস্ব হয়ে যাব। আমার মৌনাকাশে শুধু আপনার আধিপত্য বিস্তার চলবে, দ্বিতীয় কারো নই। একটু ভালোবাসুন না আমাকে। কলি হু হ্যাঁ কিছুই বলছে না। চুপটি করে ওভাবেই পড়ে আছে মাহমুদের বুকের মাঝে। কলির বাবা নুরুল হক সরকারি চাকরি থেকে অবসর নিলেন। বড় অঙ্কের পেনশনের টাকাও হাতে পেলেন। সেখান থেকে একটা অংশ চলে গেল ব্যাংকের লোন শোধ করতে গিয়ে, যেটা কলির বিয়ের জন্য নেওয়া হয়েছিল। আরেকটা অংশ চলে গেল গ্রামে একটা বন্ধকি জমি ছাড়াতে গিয়ে। কিছু টাকা ডিপোজিট করে ব্যাংকে রাখলেন নিজের নামে। বাকি টাকা বর্তমান ব্যবসার জন্য গচ্ছিত রাখলেন বাসায়। কিছুদিন আগ থেকেই তিনি বাইরে বিভিন্ন লোকেশনে দোকান খুঁজতেছিলেন কলিকে নিয়ে একটা ব্যবসা দাঁড় করাবেন বলে। যে কোনো ছোট বড় ব্যবসার জন্য উপযুক্ত সেন্টার পাওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট। পাশাপাশি জনবহুল জায়গাও হতে হয়, যেখানে ক্রেতার সমাগম হবে। প্রথম 6 মাস ব্যবসায় লস হবে এটাই মাইন্ড সেট করে নিতে হয়। তারপর থেকে ধীরে ধীরে লভ্যাংশ আসতে থাকে। বীজ পুঁতে ফেললেই যেমন ফল পাওয়া যায় না সঙ্গে সঙ্গে, তদরূপ ব্যবসার ক্ষেত্রেও এমন। শুরুতেই লাভ আশা করা বোকামি। ধৈর্য, অনেস্টি, শ্রম, নির্ভেজাল পণ্য, ভালো আচরণ সব মিলিয়ে একটা ব্যবসা এগিয়ে যায় ও বৃহৎ আকার ধারণ করে। কলিও অনলাইনে নিউ বিজনেস নিয়ে অনেক স্টাডি করল। অবশেষে পরিবারের সবার সম্মতিতে ঠিক হলো ফাস্টফুড শপ দিবে কলি।
কারণ সে নিজেই অনেক মেনু তৈরি করতে পারে। সেগুলো বাসা থেকে বানিয়ে নিতে পারবে মায়ের হেল্প নিয়ে। 2 বছর আগে সে শখ করে অনলাইনে একটা ফুড কোর্সও করেছে। দোকান ভাড়া নেওয়া হয়ে গেল। প্লেস লালবাগের মধ্যেই, তাদের বাসার নিকটবর্তী। মেয়েদের কর্মস্থল ও বাসা কাছাকাছি হওয়া অপরিহার্য। দোকানে একজন স্টাফ নিয়োগ দিতে হলো। যেহেতু কলির স্টাডি এখনো শেষ হয়নি, তার বাবা ও স্টাফ মিলে পরিচালনা করবে, কিন্তু তার তত্ত্বাবধানে চলবে সব। কারণ তার বাবার চেয়ে তার আইডিয়া ভালো হোম মেড ফুডের দরদাম সম্পর্কে। অন্যদিকে নুরুল হক প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডেকোরেশন সম্পন্ন হয়েছে, টেবিল চেয়ার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জামাদিও কেনা শেষ। খাবারের আইটেমগুলো কাচের বিভিন্ন সেলফে সাজানো হলো। কিছু খাবার কিনে এনেছে, কিছু খাবার বাসা থেকে বানিয়ে নেওয়া হয়। ফাস্টফুড দোকানের নাম দিল মজা। কলি নামটা ঠিক করল। তার মাস 2 পরের কথা। কলির মিড টার্ম ও সেমিস্টার ফাইনাল শেষ হলো। তারপর এক সন্ধ্যায় কলি তাদের মজা শপের ভিতরে ক্যাশে বসে আছে। পাশে দাঁড়িয়ে ক্রেতাদের খাবার পরিবেশন করছে তার ম্যানেজার। সেই সময়ে তার সামনে উপস্থিত হলো খেয়া, সঙ্গে একটি যুবক ছেলে। তার বেশভূষা মাস্তান টাইপের। কলি ঘাবড়ে গেলেও বুঝতে দিল না খেয়াকে। বলল, খেয়া তুই? ভিতরে আয়। কোথা থেকে এলি? ইনি কে? খেয়া কলির কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। দোকানের নেইম ফলকের দিকে একটুক্ষণ তাকালো। ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ঝুলিয়ে বলল, বাহ, দারুণ নাম দিলি তো কলি। মজা তো মজা কি মানুষ খাবার থেকে নেয়? না তোর থেকেও নেয়? নিমিষেই কলির মুখ রক্তিম হয়ে উঠল অপরিসীম লজ্জায় ও বিতৃষ্ণায়। চুপ করে রইল না। খেয়ার কথার প্রত্যুত্তরে বলল, সবাইকে নিজের মতো ভাবিস কেন খেয়া? খেয়া চমক খেল, মুখাবয়ব বিকৃত করে বলল, হোয়াট? চোর যখন চুরি করে সে মনে করে কেউই দেখেনি, কেউই জানে না, কিন্তু সে নিজের অজান্তেই এমন এক প্রমাণ রেখে যায় যা তার গোটা জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সঙ্গে তার পরিবারেরও। দুর্বোধ্য হেসে বলল কলি। খেয়া চমক খেল, মুখাবয়ব বিকৃত করে বলল, হোয়াট? চোর যখন চুরি করে সে মনে করে কেউই দেখেনি, কেউই জানে না, কিন্তু সে নিজের অজান্তেই এমন এক প্রমাণ রেখে যায় যা তার গোটা জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সঙ্গে তার পরিবারেরও। দুর্বোধ্য হেসে বলল কলি। খেয়ার মাথায় যেন বজ্রপাত হলো। ক্ষিপ্ত চোখে চেয়ে অপ্রস্তুত গলায় কলিকে বলল, তোর মনে হয় পাখনা গজালো ইদানিং? নিউ বিজনেস দিলি? কাবিন হলো? মাহমুদ স্যারের নেক নজর লাভ করলি? সব মিলিয়ে ফাফরে আছিস, তাই না? কিন্তু তুই কি জানিস পিপিলিকার পাখা গজায় মরিবার তরে? কলি বাঁকা হাসল। ধীর কণ্ঠে খেয়াকে বলল, খেয়া, এটা বাসা নয়, পাবলিক প্লেস। আমি এমন কিছু তোকে এখন বলতে চাই না যাতে তুই বাসা পর্যন্ত না যেতে পারিস। সুতরাং ভালোর ভালো স্থান ত্যাগ কর বলছি। সিচুয়েশন অপ্রীতিকর করে তুলতে চাই না আমি, কারণ আমি তোর মতো অভদ্র নই। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের এতটুকু গুরুত্ব আমার কাছে আছে। খেয়া নাকমুখ লাল করে চলে গেল। তবে মনের ভিতর কঠিন শঙ্কা কাজ করছে। কলি কি মিন করে, কিসের ইঙ্গিত দিল তাকে? কিছুই বুঝে উঠছে না সে। ভীষণ গোলমেলে লাগছে তার কাছে। কলি বসে পড়ল চেয়ারে। ম্যানেজার কিছু একটা ডাউট করলেও কলিকে জিজ্ঞেস করার সাহস হলো না। কলির বাকি দিন কাটল অসহিষ্ণু মেজাজে। ভাবছে, খেয়া মেয়েটা কি মানুষ? সেই শুরু থেকেই নানাভাবে নানা প্রকারে আমাকে হেনস্থা করাই চেষ্টায় লিপ্ত হয়ে আছে। আগের চেয়ে এখন যেন বেড়ে গিয়েছে এই খেয়া। এর অবশ্য স্পষ্টত দুটো কারণ আছে। সেদিন মাহমুদ স্যারের হয়ে তাকে চড় মারা, এবং যখন সে জানল আমি স্যারকে পছন্দ করি এবং স্যার আমার অনুভূতিকে প্রাধান্য দিচ্ছে। বাকি ইতিহাস শুনলে যে খেয়ার কি হাল হবে। ওহ নো বলেই কলি ডানে বামে মাথা দুলিয়ে আলতো হেসে উঠল। সেদিন কলি সময়ের আগেই বাসায় চলে গেল। তবে নিজেদের বাসায় গেল। যদিও কলি বিয়ের পর শ্বশুরের বাসায় বেশিরভাগ সময় থাকে, সেখান থেকেই পড়াশোনা চালিয়ে নিচ্ছে।
আনুষ্কার রুমে এসে পড়াশোনা করে, ভার্সিটি যাচ্ছে, দোকান পরিচালনা করছে। সন্ধ্যায় কলিকে দেখেই জুলির গোল গোল চোখে চাইল বোনের দিকে। চাঁদ কোন দিকে উঠল রে আজ? আপা আজকাল তো সেটাই তোর বাসা হয়ে গেল দেখি। বাবার বাসায় আসিস পরিযায়ী পাখির মতন। ধর নে, বলে কলি জুলির হাতে 2-3টে প্যাকেট দিল। কি আনলি দেখি? ওয়াও, আমার কফি ফ্লেভারের বক্স আইসক্রিম। আনার ফল আব্বুর জন্য বুঝলাম। আম্মুর দই। ভেরি গুড। এভাবেই পরিবারের দায়িত্ব পালন করিবে কন্যা। রেবেকা এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। জুলির খাবারগুলো রাখল। নুরুল হকও মেয়ের গলা শুনে এগিয়ে এলেন। মেয়ের মাথায় আশীর্বাদের হাত রাখলেন। রেবেকা রান্নাঘরে ছুট দিলেন। তালের পিঠা বানাচ্ছেন তিনি। কলি মায়ের পিছন দিয়ে রান্নাঘরে বলল, তালের পিঠা? না এলে তো ঠকে যেতাম আম্মু। আমি যেতে কয়টা দিও তো তাদের 3 জনের জন্য। অবশ্যই দিব। এটা বলতে হয় মাকে? তুই রাতে থাকবি না মা? না আম্মু, কাল ক্লাস আছে, বই খাতা সবই তো সেই বাসায়। আব্বুকে দোকানের বিক্রির আপডেট জানাতে আসছি। ও হ্যাঁ আম্মু, তোমার দুধ চিতইয়ের কাটতি ভালো। নারকেল ব্লেন্ড করাটাও পারফেক্ট হয়েছে। মিহি হয়েছে বেশ। কাল আগের পরিমাণে বানিয়ে আব্বুকে দিয়ে পাঠিয়ে দিও। আচ্ছা দিব। হ্যাঁ রে মাহমুদ আপা ভাই কিছু বলে আমাদের দোকান নিয়ে? তোর সময় দিতে হয় যে আবার সেই বাসা থেকে ডিমের পুডিং ভেজিটেবল রোল বানাই নেস বলে। ধুর কি যে বল না। আমি আমাদের বাসার মতোই সেখানে ফুল ফ্রিডম নিয়ে চলতে পারি। তারা কিছুই মনে করে না, বরং আমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারছে, এই ভেবেও তারা আনন্দ পায়। এডুকেটেড ফ্যামিলির পার্সনগুলো খুবই ব্রড মাইন্ডের হয় আম্মু। সহনশীলতা, পরোপকারী, মহৎ মনের মানুষগুলোই এমনি, বলল কলির বাবা। কলির বাবার দিকে চেয়ে বলল, আর আব্বু উনারা যে যা আমার কাছে এক্সপেক্ট করে তার তো কমতি হচ্ছে না। আমি আমার দায়িত্বগুলো সবই পালন করছি। আলহামদুলিল্লাহ মা। ঠিকভাবে চলিস তাদের মন জুগিয়ে। কলি দোকানের ভালোমন্দ বিষয়গুলো বাবার সঙ্গে শেয়ার করল। নুরুল হকও বুঝে নিলেন। কলি বাবা মায়ের সঙ্গে একত্রে ডিনার সেরে নিল। রাতে একাই রিকশা নিয়ে বাসায় চলে গেল। তালের পিঠাগুলো বের করে নিজ হাতে একটি প্লেটে নিয়ে নিল। শ্বশুরের রুমে গিয়ে তাদের দুজনের সামনে রাখল। কি এটা বৌমা? বাবা এটা তালের পিঠা। মা আপনাদের জন্য দিল কিছু। বাহবা। আঞ্চলিক পিঠার স্বাদ তো ভুলতেই বসেছি আমরা শহুরে বাস করা মানুষেরা। তাল কি গ্রাম থেকে আসা? না বাবা, আব্বু শখ করে একটা কিনে নিয়েছে। মাহফুজা পটাপট 3-4টে পিঠা খেয়ে নিল। আব্দুর রহমান মুখে দিতে গেলে কলি বলে উঠল, বাবা খাওয়ার আগের মেডিসিন খেয়েছেন? খেলাম মা। তাহলে খেতে পারেন পিঠা। ওহ, দারুণ স্বাদ লাগলো। আরও খেতে হবে বেআইনের নরম হাতের নরম পিঠা। কলি হেসে উঠল। মাহফুজা বাতাসিকেও দিল 2টো পিঠা। মাহমুদকে ডাক দিয়ে আনল। মাহমুদ বাবা মায়ের রুমে এলো। দেখল কলিও চেয়ারে বসে আছে। মাহমুদ ভারকণ্ঠে কলিকে বলল, আপনি যে গিয়েছেন বাবার বাসায়, কার অনুমতি নিয়েছেন? কলি ভ্যাবাচেকা খেয়ে গেল। মুখের উৎফুল্ল ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। সে জবাব দেওয়ার আগেই মাহফুজা বলে উঠল ছেলের উদ্দেশ্যে, মাহমুদ কি হলো আজ তোর হঠাৎ? কলি আমাকে ফোনে বলেছে তাদের বাসায় যাচ্ছে, আসবে রাতে। আমি তোর মা, তোর ও আর কলির অভিভাবক। আমার কাছে বললে তোর কাছে আলাদা করে এত বলতে হবে কেন? মাহমুদ পিঠা খেল না, চলে গেল। বাপের মতো একটা গোয়ার হয়েছে। কলি পিঠা রুমে নিয়ে যাও। এত মজার পিঠা পাবে কই? কলি ছোট একটি কাচের বাটিতে করে 3টে পিঠা নিয়ে রুমে ঢুকল। মাহমুদ ল্যাপটপের টেবিলে বসে কাজ করছে। কলি একটি পিঠা নিয়ে মাহমুদের মুখের সামনে বাড়িয়ে ধরল। মাহমুদ কলির হাত চেপে ধরল। 3 কামড়ে পিঠা খেয়ে নিল। উঠে দাঁড়ালো, পানি খেয়ে নিল, বিছানার উপরে উঠে শুয়ে গেল। কলিকে আদেশপূর্ণ কণ্ঠে বলল, দরজা অফ করে বেডে আসুন।
কলি অনুগত স্ত্রী হয়ে ঠিক ঠিক বিছানায় উঠে গেল। বসে রইল। শুয়ে পড়ুন বলছি। কলি শুয়ে পড়ল ঠোঁট উল্টিয়ে। মাহমুদ কলির পায়ের উপর এক পা তুলে দিল। কলির রাঙা দুই ঠোঁটের মাঝে আঙুল বুলাতে বুলাতে বলল, বাসায় এসে আপনাকে না দেখে ভালো লাগেনি। বিয়ে হলো কয় মাস হলো, এখনো আপনার সব ধরনের জোরতা কাটেনি। কি করতে হবে আমার বলেন তো? নাকি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমার প্রতি মনোযোগ হারাচ্ছেন? কিছুই করতে হবে না স্যার, মনোযোগ হারানোর প্রশ্নই আসে না, ছোট্ট করে বলে কলি মাহমুদের বুকে মাথা রাখল। আজ নাইট ড্রেস পরলেন না যে? চেঞ্জ করে আসুন, এতে সবভাবেই কমফোর্টেবল ফিল হবে আপনার। শুয়ে গেলাম, এখন উঠতে আলস্য লাগছে। সরি। আজ খেয়া দোকানে এলো। ওর বিহেভিয়ার অসন্তুষ্টজনক ছিল। কেন এলো? কি বলল? কলি বিস্তারিত বলল একটা বিষয় বাদ দিয়ে। মাহমুদ কলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের খোলা শরীরের সঙ্গে। বলল, ইগনোর করেন। হুম করলাম। আসুন গভীরে ডুবে যাই, মিশে যাই দুজন দুজনার মাঝে, যেমন করে মিশে যায় নদী ও মোহনা। মাহমুদের শ্বাস প্রশ্বাস ছড়িয়ে পড়ছে কলির ঘাড়ে মুখে বুকে। সে কলির জোড়া তুলতুলে অধরখানা দখল করে নিল গ্রোগাসে। এক অজানা আবেশে কলি কাবু হয়ে যাচ্ছে। বর্ষার ভেজা হাওয়া ভেজা পরিবেশ দুটো হৃদয়কে করে দিল উতলা। সুখের নির্যাস আস্বাদন করল দুজনে রাতভর। অবসাদ হয়ে আসা শরীরে তন্দ্রা ঘরে তলিয়ে গেল দুজনে। তার 2 দিন পর কলি ভার্সিটি গেল বরাবরের মতোই বাসে চড়ে। ক্লাস শেষে খেয়া কলিকে ডাক দিল। কলি থামল। বিস্ময় ভরা চোখে খেয়া জিজ্ঞেস করল, তুই যে সেদিন বললি সেটা বুঝিনি আমি? কিসের চোর চুরি করে প্রমাণ রেখে দেয়? তুই সত্যিই বুঝতে পারিসনি? বলল কলি, একদম না। ওকে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার দে, বাসায় চলে যা, সেটা রাতে পৌঁছে যাবে তোর কাছে। খেয়া চলে গেল। মনটা অশান্তিতে ছেয়ে আছে। রাতে মোবাইলের স্ক্রিনের দিকে অনবরত তাকাচ্ছে। তখন সময় 10টা। খেয়ার হোয়াটসঅ্যাপে টুং করে আওয়াজ হলো পরপর 2টো মেসেজের। একটা ভিডিও ক্লিপ 15 মিনিটের, আর একটা মেসেজ। খেয়া মেসেজটা পড়ল, তোর ক্রাশ মাহমুদ স্যার ও ডিপার্টমেন্টে কখনো যাবে না এটা। ডোন্ট ওরি, কেবল মন চাইলে মাঝে মাঝে আমি অন করে দেখব কিভাবে আমার ক্লাসমেট খেয়ার থেকে একসঙ্গে দুজন যুবক মজা নিচ্ছে। খেয়া ভিডিও ক্লিপ অন করল। দেখেই সে স্তম্ভিত বাকরুদ্ধ, তার নাক মুখ দিয়ে তপ্ত ধোঁয়া নির্গত হতে লাগলো। এই ভিডিও নেহাল রিমুভ করেনি? সে মিথ্যা বলেছে আমাকে। কিন্তু কলি কিভাবে পেল এটা? এবার খেয়া ভিডিও ক্লিপ অন করল। দেখেই সে স্তম্ভিত বাকরুদ্ধ, তার নাক মুখ দিয়ে তপ্ত ধোঁয়া নির্গত হতে লাগলো। এই ভিডিও নেহাল রিমুভ করেনি? সে মিথ্যা বলেছে আমাকে। কিন্তু কলি কিভাবে পেল এটা? এবার খেয়া মুহূর্ত দেরি করল না। কলি তার মাথা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। সে সদ্য দেশ ছাড়া তার কাজিন নেহালকে মেসেজ দিল, ভয়েজ নোট দিল একাধিক, কিন্তু নো রেসপন্স। খেয়ার মরি মরি দশা। সে কলির হোয়াটসঅ্যাপেও ভয়েজ নোট দিল। কলি ননদ আনুষ্কার রুমে পড়ার টেবিলে বসে পড়ছে। রুমের দরজা চাপানো। খেয়ার ভয়েজ নোটটি প্লে করে হেডসেট দিয়ে শুনল। কলি প্লিজ বল, তুই এই ভিডিও ক্লিপ কোথায় পেলি? কে দিল? কলি ঠোঁট ভিড়িয়ে হাসছে। খেয়ার গলার স্বর দুর্বল নিরীহ, মিনমিনে, মনে হচ্ছে জেলখানার পালানো আসামি। কলি রিপ্লাই দিচ্ছে না খেয়ার, কারণ সে প্রয়োজন মনে করছে না। তার কাজ শেষ। এবার ডাঙায় তোলা মাছের মতো খেয়ার তোরপানো দেখবে সে। খেলারাম খেলে যা। কলির হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে খেয়া ফোন দিয়ে বসল। কলি রিসিভ করল, নয়তো বজ্জাতটা দিতেই থাকবে। নেট অফ করারও সুযোগ নেই, নেটে তার কাজ আছে। কলি রিসিভ করে আনুষ্কার বারান্দায় গেল। গ্রিল ধরে বাইরে দৃষ্টি রেখে খেয়ার সঙ্গে কথা বলছে। মাহমুদ বোনের রুমে গিয়ে দেখল কলি নেই। বারান্দা হতে তার কণ্ঠ শোনা যাচ্ছে। মাহমুদ বারান্দার দরজায় গিয়ে একটু চেপে রইল, যেন কলি টের না পায়।
কলি কার সঙ্গে কথা বলছে? কলি প্লিজ তুই এই ভিডিও ক্লিপ কোথায় পেলি? আমি যেখান থেকেই পাই। মেয়েটা তো তুই, নাকি বলবি এটা প্রযুক্তির ভেলকিবাজি? বল না কে দিল? যার সঙ্গে তুই প্রতারণা করেছিস, যাকে ঠকিয়েছিস, যার বিশ্বাস নষ্ট করেছিস, যার ইমোশন নিয়ে খেলেছিস, যার সময় অর্থ ও শরীরের ক্ষতি করেছিস, সেই দিল। নেহাল, আমার কাজিন। ইয়েস শীষ, ইয়েস, সপ্রতিভ কণ্ঠে বলল কলি। সে তোকে কেন দিল? সেটা তোর প্রাক্তন বয়ফ্রেন্ড নেহালকে আশকো করিস। ওকে, বাট তুই আমাকে দিলি কেন? এই তো জাগা মতে এসে গেছিস, এটাই টু দা পয়েন্ট। আমি দিয়েছি তুই মাহমুদ স্যারকে যেন আর বিরক্ত না করিস। এতে তোর এত লাগে কেন কলি? অবিনীত স্বরে জিজ্ঞেস করল খেয়া। মাহমুদ স্যার আমার ক্রাশ। আমি মাহমুদ স্যারকে ভালোবাসি এবং অনন্তকাল ধরে বাসব। তার ছায়ায় আমি কোন মেয়ের ছায়াও দেখতে চাই না। মাহমুদ স্যার কি তোকে বিয়ে করবে? শত কোটি বার করবে, করতে বাধ্য তিনি। আমার মতো স্যারকেও ব্ল্যাকমেইল করেছিস মনে হয়? তুই তো দেখি ঠান্ডা মাথার ক্রিমিনাল। অবজ্ঞার স্বরে বলল খেয়া। কলি চট করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করল। মাহমুদ খেয়ার কথা না শুনলেও কলির প্রতিটি রিপ্লাই সে শুনতে পেল। কলি রুমে ঢুকতেই মাহমুদকে দেখে ভূত দেখার মতো ভড়কে গেল। মাহমুদ পুরো দরজা দখল করে দাঁড়িয়ে আছে। কলি যেতে পারছে না। মাহমুদ কলির এক হাত ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোমার ক্রাশ? আমাকে নিয়ে এত জেলাস? কই ভুলে কখনো একবারও তো বলনি আমাকে ভালোবাসো? অথচ খেয়াই হবে হয়তো তাকে বললে আমার ছায়াতে কারো ছায়াও তোমার সহ্য হয় না। না। কলি তীব্র সংকোচে দুহাত দিয়ে মুখ ঢেকে বসে পড়ল। চোখ মেলে তাকাবার জো নেই তার। মাহমুদ কলির হাত ধরে দাঁড় করালো। প্রায় টেনে নিয়ে গেল নিজেদের বেডরুমে। কলির মাঝে পালাই পালাই ভাব। কলি দেয়াল চেপে দাঁড়ালো। মাহমুদ কলির দুহাত দেয়ালের উপর মেলে ধরল। আঙ্গুলে আঙ্গুল গুজে নিল। দুই জোড়া হাত এক জোড়া হয়ে গেল চোখের পলকেই। কলির শ্বাস প্রশ্বাস বেড়েই চলছে। স্যার ছাড়ুন না। আর ইউ ক্রেজি? ক্রেজি ফর মি? ইয়েস মাই লাভ, ক্রেজি ফর ইউ। আমাকে তুমি করে বলবে এবং ভালোবাসি বলবে। এক্ষুনি, এই মুহূর্তে। আমিও আর আপনি সম্বোধন করে কথা বলবো না। ভার্সিটি গেলে একটু কেয়ারফুললি থাকলেই হবে দুজনের। সেমিস্টারও আর বেশি নেই। পারবো না। নো কলি। একবার বল মাহমুদ আমি তোমাকে ভালোবাসি। স্বামীর নাম মুখে আনা নিষেধ। মুরুব্বিরা বলেছে। দুষ্টমিষ্ট কণ্ঠে বলল কলি। মাহমুদ কলির ঘাড়ে নিজের দুঠোঁট চেপে ধরল। পেটে মৃদু চাপ দিয়ে বলল, ঠোঁট কিন্তু বেপরোয়া হয়ে উঠবে এবং ক্রমশ নিচে নামতে থাকবে। সো বলো বলছি। বাকি থাকুক স্যার, পরে বলবো। বাকির নামে ফাঁকি। আজ থেকে নো স্যার নো আপনি। মাহমুদ এবং তুমি বলবে। কলি হাত ছাড়াতে পারছে না। মাহমুদ কলির পেটে পিঠে সুরসুরি দিতে লাগলে কলির হাসি চলে আসে। বল মুক্ত হতে হলে? আহু উহু ছাড়েন না বলছি। মাহমুদ ছেড়ে দেয় কলিকে। কলি বিছানায় উঠে কাঁথামুড়ি দিয়ে শুয়ে যায়। মাহমুদ লাইট অফ করে বেডে উঠে যায়। কলির কাঁথার নিচে ঢুকে পড়ে। কলি পিট পিট চোখে চায় মাহমুদের দিকে। মাহমুদ কলিকে জড়িয়ে ধরে। কলি নিজ থেকেই মাহমুদের কানের কাছে হিসহিসিয়ে বলল, ভালোবাসি মাহমুদকে, জীবন দিয়ে ভালোবাসি। ওরে আমার ফুটন্ত গোলাপ কলি। যেই ঠোঁট দিয়ে এই ভালোবাসি শব্দটি উচ্চারিত হয়েছে, সেই মিষ্টি ঠোঁটজোড়াকে নিবিড়ভাবে আদর করে দিতে চাই। কলি বলল, উহু না, ব্যথা। ব্যথা দিব না, যত্ন করে আদর করব। বলে কলির অধৈর্যগোল মাহমুদ নিজের মুখে পুরে দিল। তার অবাধ্য হাত উন্মাতাল খেলা করে যাচ্ছে কলির বুকের উপরে। কলি উহু ব্যথা পাচ্ছি তো বলে উঠল। মাহমুদ হাত থামিয়ে দিল। নিজের ঠোঁটজোড়া সরিয়ে নিল। কলিকে জিজ্ঞেস করল, তোমার ডায়াবেটিস আছে কলি? না তো। ভ্রু কুচকে বলল কলি।
তাহলে ডায়াবেটিস রোগীর মতো এত ব্যথা ব্যথা করে কেন? হাতটা দিব কই? বলে দাও। কোথাও দিতে হবে না। বেশরম পুরুষ আপনি। লজ্জা নারীর ভূষণ। পুরুষের নয়, 1,00,000 বার হাত দিতে হবে। কি সুন্দর রজনী! একই কাঁথার নিচে মিশে আছে দুটো হৃদয়, দুটো শরীর, অথচ সেই দুটো দেহের আলিঙ্গন হবে না, আঙ্গুল আঙ্গুলে ঠোকাঠুকি হবে না। তা হয় না বলে মাহমুদ কলির পেটের উপর হাত বুলাতে লাগলো আলতো করে। বলল, আচ্ছা কলি, আমরা বাবু নিব কবে? কলি লজ্জায় উপুর হয়ে মুখ বালিশে গুজে ফেলল। ওরে লজ্জাবতী রে! ওকে, টপিক চেঞ্জ। খেয়া কেন ফোন দিল কলি? কলি বলল, একটা নোটের বিষয়ে হেল্প চেয়ে ফোন দিল। মাহমুদ কথা বাড়ালো না, কারণ সে বুঝল কলি তার কাছ হতে কিছু গোপন রাখতে চায়। কলির চাওয়া ইচ্ছার গুরুত্ব তার কাছে অধিক। ভার্সিটিতে কলির ক্লাস থাকে 3 দিন মাত্র, তাই সে বাকি দিনগুলোতে প্রায় পুরো দিন সময় দিতে পারে তাদের দোকানে। যদিও এতে বাসায় টুকটাক হলেও সমস্যা হচ্ছে, এসব কলি বুঝে। তবুও তার কিছুই করার নেই। তার বাবা মা বোন পরিবারের ঢাল হয়ে তাকে দাঁড়াতেই হলো। এমন এক বিকেলে কলি শ্বশুর শাশুড়ি ননদকে নিজেদের দোকানে নিয়ে গেল। ইচ্ছে মতো খাওয়ালো। আব্দুর রহমান পিতৃসুলভ কণ্ঠে বললেন, হয়েছে মা, এভাবে নিজের মানুষদের খাওয়াতে থাকতে ব্যবসা চলবে না মা। কলি আন্তরিক হাসল, কণ্ঠে কৃতজ্ঞতা ঢেলে বলল, বাবা, আপনারা সবাই আমার পরিবারের জন্য যেই সাপোর্ট দিয়েছেন তার ঋণ অপরিশোধযোগ্য। এত নমনীয় করে বলতে হবে না ভাবি, এটা আমাদের কর্তব্য। তুমি আমাদের পরিবারের একজন, তো সেই একজনের ভালো মন্দ আমরা দেখব না, বলো? বলল আনুশকা। কলি আনুশকাকে জড়িয়ে ধরল ভালোবাসায়। সেদিন রাতে কলি একথা ও কথা প্রসঙ্গে মাহমুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করল। মাহমুদ কলির 2 চোখের পাতায় কোমল চুমু খেল। উদাস গলায় বলল, তোমার জন্য সব করতে পারি আমি কলি, সব। যেদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছি, সেদিনই আমি টের পেলাম এই কলি মেয়েটাই আমার একলা জীবনের সঙ্গী হওয়ার জন্য যথেষ্ট। নিকষ কালো আধারেও যার হাত ধরে আমি পৌঁছে যাব দূর দিগন্তে। পাড়ি দিতে পারি 7 সমুদ্র 13 নদী। অন্য কোন মেয়েকে বিয়ে করলে ভার্সিটিতে জানাতাম, স্যারদেরকে ইনভাইট করতাম অবশ্যই, কিন্তু তুমি চাও না বলেই হাইড করে যাচ্ছি। স্যার বলে কলি মাহমুদের হাঁটুর নিচে বসে পড়ল, কপাল ঠেকিয়ে ধরল মাহমুদের হাঁটুতে, ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলল। বলল, আমিও আপনার জন্য সব করতে পারি, সব। সব লাগবে না, উঠো, আপাতত রাতের আনন্দটুকু দাও। এই প্রমাণ পেলেই আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। আজ কোন ব্যথা শুনব না। মুচকি হেসে বলল মাহমুদ। সেই নিস্তব্ধ নিশীতে কলি মাহমুদের সুখের বাধা হয়ে রইল না, সমস্তই উজাড় করে দিল। যেমন করে অকাতরে সব বিলিয়ে দেয় প্রকৃতি মানুষকে, মাহমুদও সুযোগের সদ্ব্যবহার করতে এতটুকু পিছপা হল না। নিঃসংকোচে নিলজ্জায় নিদিধায় সারারাত্রি ধরে কলির সবটুকু নির্যাস আস্বাদন করল মধুপিয়াসী ভ্রমরের ন্যায়। তার পরের একদিনের ঘটনা, কলি ভার্সিটিতে গেল। খেয়াও এলো। গত সপ্তাহে খেয়া ভার্সিটিতে এল না। কলি তাকে এভাবে জব্দ করবে এটা তার কল্পনাতীত ছিল, তাই তার গোটা শরীর ও মন অসাড় হয়েছিল। ক্লাস শেষে খেয়া কলিকে ডাকল, বলল, নেহালকে পাচ্ছি না জানতে, তুই বল কখন কিভাবে কেন সে এই ভিডিও ক্লিপ তোকে দিল। এটা বলার মুড নাই এখন, পরে অবশ্যই বলল। ডোন্ট ওরি। তাহলে এটা বল আমাকে, যে মাহমুদ স্যারের পিছু ছাড়তে বললি তুই কি সত্যি স্যারকে লাভ করিস? সেদিন রাতে তোর বলাগুলো মনে হলো মিথ্যা। সত্যি হলে কি করবি? আত্মবিশ্বাসী সুরে বলল কলি। তুই প্রমাণ দিতে পারলে স্যারকে আর চাইব না। আয় আমার সঙ্গে। মাহমুদ চেয়ারে বসে আছে। রুমের ভিতরে এলো কলি ও খেয়া। কলি দরজা চাপিয়ে দিল। কি ব্যাপার কলি, খেয়া, আপনারা দুজন একসঙ্গে? খেয়া চুপটি করে একপাশে দাঁড়িয়ে আছে। কলি মাহমুদের পিছনে গিয়ে দাঁড়ালো। মাহমুদের গলা পেঁচিয়ে ধরল দুহাত দিয়ে।
মুখ ঝুঁকিয়ে মাহমুদের একগালে গাঢ় চুমু খেল। বলল, স্যার আমি আপনাকে ভালোবাসি, এটার প্রমাণ পেলেই খেয়া আপনাকে ভুলে যাবে। মাহমুদ নিমিষেই উঠে দাঁড়ালো। কলির দুগাল চেপে ধরে ঠোঁটে চুমু খেল। খেয়ার দিকে মুখ তুলে চাইল মাহমুদ। খেয়ার মুখাবয়বে একরাশ কাঠিন্যতা ও অসহিষ্ণুতা ভর করল। তার কর্ণকুহরে যেন উত্তপ্ত সীসা ঢেলে দিল মাহমুদ নিজের হাতেই। সে ধূপধাপ পায়ে বের হয়ে গেল রুম থেকে। কলি মনে মনে বলল, ভালোবাসা সত্যি হলে প্রয়োজনে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। আশা করি আমার করাডো যে এবার তুই খেয়া সিধা হয়ে যাবি। হৃদয় দিয়ে হৃদয় কিনেছি, কারো ছিনিয়ে নেওয়ার সাধ্য নেই। কলি মনে মনে বলল, ভালোবাসা সত্যি হলে প্রয়োজনে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। আশা করি আমার করাডো যে এবার তুই খেয়া সিধা হয়ে যাবি। হৃদয় দিয়ে হৃদয় কিনেছি, কারো ছিনিয়ে নেওয়ার সাধ্য নেই। কলি এবার নিজেই সংকোচবোধ করল। সে কবে থেকে এমন এলো? ভালোবাসা বুঝি মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে? সে মাহমুদের দিকে মুখ তুলে চাইল না আর। চলে যেতে পা বাড়ালো। মাহমুদ হাত টেনে ধরল কলির। শিহরিত চোখে বলল, কলিকে ভালোবাসি। কলি বিকশিত হচ্ছে সমহিমায়। এটা আমার জন্য সুসংবাদ। এতটাই ভালোবাসতে চাই যেন তার সমস্ত পাপড়িগুলো সঠিক নিয়মে প্রস্ফুটিত হতে পারে, আর আমি নিতে পারি তার সমস্ত অঙ্গসুরভির স্বাদ। হাত ছাড়ুন স্যার। স্যার, এটা বাসা নয়। ও সরি, মনে পড়েছে। বাইকে যাবে একসঙ্গে? না, লোকে দেখবে, জানাজানি হয়ে যাবে। একটু আগে যে কাজ করেছেন জানাজানি এমনিতেই হয়ে যাবে। তবে এটা মনে হয় ঠিক হয়নি কলি। আমরা স্বামী স্ত্রী, কিন্তু খেয়া জানল নেগেটিভ কিছু। আপনার কথা লজিক্যাল। আমাদের পবিত্র হালাল সম্পর্ককে খেয়া জানল হারাম হিসেবে। আমি বাসায় গিয়েই খেয়াকে বিয়ের বিষয়টা জানিয়ে দিচ্ছি, তাহলেই চুকে যাবে সব। মাহমুদ বিষম খাওয়া কণ্ঠে বলল, হায় হায়, তাহলে তো দুনিয়া রটে যাবে এবার। নো স্যার, দুনিয়া 9 ক্লাসের দেয়ালটাও জানবে না। আমার কাছে সেই মহাসৌধ আছে। কি জানতে পারি? কৌতূহল ভরা সুরে জানতে চাইল মাহমুদ। বাসায় আসুন, বলবো। আমি গেলাম। কলি বের হয়ে বাসায় চলে গেল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। বাতাসি টেবিলে কলির জন্য খাবার নিয়ে রাখল। কলি তার আগেই বরাবরের মতো শ্বশুর শাশুড়ির রুমে গেল দেখা করতে। বাবার শরীর খারাপ নাকি মা? হ্যাঁ কলি, হঠাৎ করেই কেমন শরীরটা নেতিয়ে আসতেছে। প্রেশার চেক করতে হবে বলে কলি প্রেশারের মেশিনটা নিল। চেক করে দেখল প্রেশার লো। ফুরবল শরীর। কলি দায়িত্বসুলভ ভঙ্গিতে মায়াজরানো স্বরে বলল, শরীর হঠাৎ এমন হলো কেন? বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সন্ধ্যায়। আমি খেয়ে সিরিয়াল নিচ্ছি ইবনে সিনায়। লালবাগে আমাদের বাসার কাছে ওদের ব্রাঞ্চ আছে। আমরা কিছু হলেই সেখানে দেখাই। আব্দুর রহমান চোখ বন্ধ করে নির্জীবের মতো পড়ে আছে। কলি উঠে গিয়ে ভাত খেয়ে নিল। মনে পড়ল খেয়াকে সেই বিষয়টা জানানোর কথা। ব্যস্ত ভঙ্গিতে আনুষ্কার রুমের বারান্দায় গেল। সরাসরি খেয়ার হোয়াটসঅ্যাপে কল দিল। খেয়া রিসিভ করল সেই আশায়, ভিডিও ক্লিপের বিষয়টা জানার জন্য। খেয়া, যেজন্য তোকে ফোন দিলাম। মাহমুদ স্যার বিয়ে করেছে শুনলি না? তার বউ আমি কলি। আমি যে ক্লাসে বলছি কাবিন হয়েছে আমার, সেটা স্যারের কথাই বলছি। একবারেই তুলে নিয়েছে। আশা করি ক্লিয়ার হলি। বিষয়টা আমরা হাইড রেখেছি। এটা সংকোচের জন্যই, এর বাইরে কিছুই না। আশা করি দোকান করবি মা। আর তোর ভিডিওর বিষয় পড়ে জানাচ্ছি। এখন বিজি। কলি, ভার্সিটিতে লাইভ যেটা দেখালি সেটা বিলিভ করলাম, তবে বিয়ের বিষয় তুই মিথ্যা বলছিস। ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল খেয়া। ওকে, তোদের মতো স্যার ও আমার একটা ভিডিও ক্লিপ পাঠাবো, নয়তো তোকে ভিডিও কল দিয়ে লাইভ কিছু দেখাবো। তাই করিস। তোকে কখন কল দিব পরবর্তীতে? তোর দিতে হবে না, আমিই দিব। ফোন সংযোগ বিচ্ছিন্ন হলো। খেয়া নিজের মাথার চুলগুলো টেনে ধরল। কি হচ্ছে এসব?
কলি এত ডেঞ্জারাস মেয়ে? মেনকার শয়তান মেয়ে একটা। পেছনের বেঞ্চে বসে বসে এসব করত। এই মেয়ে স্যারের প্রেমে পড়বে, ভালোবাসবে, এটা দুঃস্বপ্নের মতো। উফস, মানা যায় না। মাহমুদ বাসায় গেলে কলি বলে উঠল, আপনার আসতে এত লেট হলো কেন? বাবা অসুস্থ। কি বলছো? বলে মাহমুদ বাবা মায়ের রুমে চলে গেল। পিতার হাত বুক কপাল ধরে দেখল। মায়ের থেকে খোঁজ খবর নিল সব। ডাক্তার দেখাতে হবে। কলি সিরিয়াল দিয়ে রেখেছে। রাত 8টার দিকে। লালবাগ ইবনে সিনা। তুই ফ্রেশ হয়ে নে। খাবি না? না, লাঞ্চ করেছি মা। এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হয়েছে, একত্রে খেলাম। রাতে কলি শ্বশুরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। মাহমুদ ব্যস্ত থাকার জন্য যেতে পারেনি। ডাক্তার পরীক্ষা দিল। কলি পরীক্ষাগুলো করিয়ে নিল সেখানেই। রাতে মাহমুদ কলির থেকে পিতার শারীরিক কন্ডিশনের খোঁজখবর নিল। তারপর প্রসঙ্গক্রমে খেয়ার বিষয়টা জানতে চাইল। কলি ঘুরিয়ে পেঁচিয়ে মাহমুদকে বুঝো দিল, নয়তো সে দেখতে চাইবে। তাকে না দেখানোই সমীচীন হবে। কলি মাহমুদের খোলা বুকের সঙ্গে ঘনিষ্ঠ হল। একই বালিশে, একই কাঁথার নিচে। 15 সেকেন্ডের ভিডিও করল। সেন্ড করে দিল খেয়ার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। কোন রিপ্লাই এল না। তার মানে খেয়ার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ভিডিও ক্লিপটা। মাহমুদ জিজ্ঞেস করল, কি করলে কলি? কলি বলল, খেয়া বিলিভ করে না আমাদের বিয়ের কথা। প্রমাণ দিলাম। আগে বলবা না তুমি? কোন বলিষ্ঠ প্রমাণ দিতাম? সেও তা দেখে বলিষ্ঠভাবে বিলিভ করত। তুমি প্রমাণ দিলে যৎ কিঞ্চিত, সেও বিশ্বাস করবে যৎ কিঞ্চিত। শুরু করব কিছু? কলি মাহমুদের ঠোঁট বন্ধ করল, নিজের এক হাত দিয়ে চেপে ধরে। মাহমুদ কলির হাতের তালুতে দুঠোঁটের নিবিড় স্পর্শ দিতে লাগল। পরের দিন কলি হাসপাতালে গিয়ে রিপোর্ট নিল। জানা গেল রক্ত স্বল্পতার জন্য এমন হয়েছে। হিমোগ্লোবিন কমে যাওয়াতে ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। আর হিমোগ্লোবিন শরীরে নানাবিধ কারণেই কমতে পারে। এক ব্যাগ রক্ত দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। রক্তের গ্রুপ জানা হলো। কলির সঙ্গে মিলে গেল রক্তের গ্রুপ। তারপর কলি নিজ থেকে আগ্রহান্বিত হয়ে শ্বশুরকে রক্ত দিল। উনার দৈনন্দিন খাবারের প্রতি বিশেষ যত্ন নিল। এভাবে এক সপ্তাহে নিজ দায়িত্বে শ্বশুরের তদারকি করল। সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল। তারা পুরো পরিবারের স্নেহ মমতা বৃদ্ধি ও গভীর হলো কলির উপর। মাহফুজা বলল, দেখলেন তো আমার পছন্দ কত দারুণ। কত ভালো ফ্যামিলির মেয়েকে আনলাম। বাবা মা ভালো হলে সন্তানেরাও ভালো হয়। নিজের গায়ের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলল। এই সেরেছে। এবার তো তুমি এই ক্রেডিট নিতে নিতেই আমাকে জব্দ করবা। প্রাণময় হাসি দিয়ে বলল আব্দুর রহমান। তার পরের সপ্তাহে কলি ভার্সিটি গেল। খেয়া নীরবে কলিকে ডেকে নিল। জিজ্ঞেস করল, কিরে, ফোন তো আর দিলি না? আমার শ্বশুরকে নিয়ে হাসপাতাল, ডাক্তার, রিপোর্ট, ব্লাড দেওয়া, সব মিলিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে। আরেকদিকে ফাস্টফুড সামলানো, তাই দেওয়া হয়নি। শ্বশুর মিন্স মাহমুদ স্যারের ফাদার? হুম। এবার বল কলি। কলি খেয়াল করল খেয়ার গলার স্বর হালকা নমনীয়, চাহনি নরম। কণ্ঠে নেই আগের মতো তেজস্বীয়তা ও দম্ভ, কোন ঐশ্বরিক জাদুবলে যেন খেয়ার সব অহমিকা চূর্ণবিচূর্ণ হয়ে গেল এক লহমায়। হ্যাঁ তাই। একজন মেয়ে বা নারীর সম্ভ্রম লুটে গেলে তার আর মর্যাদাটুকু রইল কই? কলি সংক্ষেপ করে বলল, একদিন দুপুরে আমার ফেসবুক মেসেঞ্জারে সেই ভিডিও ক্লিপ দিয়েছে তোর প্রাক্তন নেহাল। সম্ভবত সে আমার নাম ফেসবুকে সার্চ করে বের করেছে। আর নাম হয়তো তোর কাছেই শুনেছে। নিশ্চয়ই তুই আমাকে মুরগি বানানোর গল্পটা তাকে বলেছিস বেশ রসিয়ে রসিয়ে। তুই চাইলে স্ক্রিনশট দিতে পারি তোকে। আমি ভিডিও প্লে করে দেখে তো স্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম তোর কোন শত্রু হয়তো এডিট করে এমন করেছে। জিজ্ঞেস করতেই বলল, খেয়া আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে ছাড়খাড় করে দিয়েছে। সে তার এক স্যারকে লাভ করে। আপনার সঙ্গে নাকি তার মনোমালিন্য হয়েছে। এটা আপনি রাখেন।
প্রয়োজন মনে করলে তাকে শায়েস্তা করতে পারবেন এনি টাইম। বুঝলি এবার? আমি ভুলেও গেছি খেয়া, কিন্তু তুই সেদিন আমার দোকানে খুব বাজে আচরণ করেছিস আমার সঙ্গে। আবার আমার বর মাহমুদের পিছু ছাড়ছিস না, তাই তোকে বলতে বাধ্য হলাম। আমার কাছে এটা গচ্ছিত থাকবে, কখনোই কেউ দেখবে না, আমার বড় দেখবে না। খেয়ার মুখ দিয়ে কোনরা সরছে না, 80 বছরের বৃদ্ধার ন্যায় পা টেনে টেনে কলির সামনে হতে চলে গেল। কলি খেয়ার চলে যাওয়া দেখল পলকহীন চোখে। খেয়া দাঁত কিরমিরিয়ে বলল, নেহাল তাহলে রিমুভ করেনি এটা? একবার দেশে তার পা পড়ুক, বুড়িগঙ্গার কালো জল তার রতে লাল করে ফেলবো আমি খেয়া। খেয়া সেদিন মধ্যরাত অবধি কলিকে নিয়ে ভাবল। কলির কাছে যেমন সে সারা জীবনের জন্য ছোট হয়ে গেল। বড় গলায় কথা বলার কোন পথ অবশিষ্ট রইল না। সেইম একটা ভিডিও ক্লিপ যদি কলির হয়, আর তা যদি তার কাছে থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয়? খেয়া বিলম্ব করল না, একটা পাতি মাস্তানকে ফোন দিল, যে কিনা তার সঙ্গে কলির ফুড শপে গেল। খেয়া তাকে বলল, আপনি আর একজন ছেলে হলেই হবে, আগামীকাল সে ভার্সিটি থেকে যাওয়ার সময় তুলে নিবেন। অন্তরঙ্গ কিছু মুহূর্ত ক্রিয়েট করবেন দুজন মিলে কলির সঙ্গে, ভিডিও করে নিবেন, দেন আমাকে দিবেন, আমি ভিডিও হাতে পেলেই আপনাকে ক্যাশ দিয়ে দিব। ওপাশ হতে জবাব এলো, যথাসময়ে কাজ হয়ে যাবে, আমি ভাড়ায় খাটি। এসব কাজ পল্টুর কাছে মশা মাছি মারার মতো। তারপরের দিন কলি ভার্সিটিতে যায়। মাহমুদ যায়নি কারণবশত। কলি ক্লাস শেষে বের হয়ে নিচে যায়, হেঁটে গিয়ে বাস স্টপেজ দাঁড়ায়, অপেক্ষা বাসের জন্য। কিন্তু তার কাঙ্ক্ষিত বাস আসছে না। কলি পা বাড়ায় সামনের দিকে। তারপরের দিন কলি ভার্সিটিতে যায়। মাহমুদ যায়নি কারণবশত। কলি ক্লাস শেষে বের হয়ে নিচে যায়, হেঁটে গিয়ে বাস স্টপেজ দাঁড়ায়, অপেক্ষা বাসের জন্য। কিন্তু তার কাঙ্ক্ষিত বাস আসছে না। কলি পা বাড়ায় সামনের দিকে। তখনই বাস এসে পড়ে। অমনি কলি বাসে উঠে যায়। বাস ছেড়ে চলে গেলে খেয়ার ঠিক করা সেই দুজন ভাড়াটে ছেলে মাথায় হাত দিয়ে ফেলে। নির্দিষ্ট সময় অপেক্ষা করে খেয়া পল্টু মাস্তানকে ফোন দেয়। অপারেশন সাকসেসফুল? না আপু, আমার লাইফে এই প্রথম ব্যর্থ হলাম। সে বাসে উঠে গিয়েছে, আমরা তাকে আগে থেকেই ফলো করতেছিলাম, কিন্তু যেই নীরব গলি থেকে তাকে তুলে নিতাম, সেখানে আজ মানুষজনের আনাগোনা ছিল, তাই সম্ভব হয়নি। তাও পারতাম সে যদি বাসে না উঠে সামনে আরো হেঁটে যেত, কারণ সামনেও আরেকটা নীরব গলি ছিল। খেয়া তাদের উপর প্রচণ্ড বিরক্ত হলো। অনুরোধ করল তারা যেন আরো 2-4 দিন ট্রাই করে। তারা ট্রাই করল এবং ব্যর্থ হলো, কারণ তারপর কলি সেই কয়দিন ভার্সিটি যায়নি। অতঃপর এই বিষয়টার সমাপ্তি হলো। দিন গেল, মাস পেরুল, সময় গড়ালো, ঋতু বদল হলো। দিনে দিনে কলি মাহমুদের সঙ্গে সহজ হয়ে উঠল। অবসান হলো সকল দূরত্বের, ঘুচালো সব লজ্জা। নানান খুনসুটি, ছোট ছোট অনুরাগ, অভিমান, অনুযোগে দুজনের দাম্পত্য জীবন মধুর থেকে মধুরতম হল। কলিদের মজা ফাস্টফুড দিনে দিনে উন্নতি লাভ করল। পাশাপাশি আরেকটা ব্রাঞ্চ খোলা হলো। তাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হয়ে গেল। দূর হলো মধ্যবিত্তের টানাপোড়েন ও দিন শেষে আক্ষেপের ধারাপাত পাঠ। দেখতে দেখতে 1 বছর ফুরিয়ে গেল। কলির অনার্স কমপ্লিট হলো। জুলির এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়ে গেল। কলির ভার্সিটি থেকে শিক্ষা সফরে গেল তারা। লোকেশন টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। মিসেস হেড স্টুডেন্টদের ঘুরে ঘুরে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে অবগত করছেন। তারা মুগ্ধ চোখে সব অবলোকন করে যাচ্ছে। এই জমিদার বাড়ির সামনে প্রবেশপথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্র কানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘিসহ ও আরও 3টি লজ।
সেখানে একটি ফোয়ারা আছে, সেটা 1890 সালে নির্মাণ করা হয়েছে। সবাই এখানে ওখানে দাঁড়িয়ে সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, সেলফি তুলল। কলির খুব মন চাচ্ছে মাহমুদের সাথে একাকী ছবি তোলার, কিন্তু পারছে না। একইভাবে মাহমুদেরও খুব ইচ্ছে করল। খেয়া কলি ও মাহমুদের পথ থেকে সরে দাঁড়ালো। ভিডিও ক্লিপ নিয়ে কলির ঠান্ডা গলার হুমকি খেয়াকে চিরদিনের জন্য স্টপ করে দিল। সব ঘুরে দেখা শেষ হলে দুপুরে লাঞ্চ করে নিল সবাই। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সবার অনুরোধে মাহমুদ পুরনো সিনেমার একটি গান গাইল। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা। আরো দিন গেল কেটে, মনেরই ঠিকানা। হায়, জন্ম থেকেই হয়নি কেন তোমার আমার পরিচয়? শুধু কিছুদিন পাশে পেয়ে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। হায়, সব পেয়েছি তাই কি আমার সব হারানোর এত ভয়? ভালোবাসা যত বড়। মাহমুদ কলির দিকে সরাসরি চেয়েই পুরো গান শেষ করল। কলির লাজরাঙা আবেশী চাহনি নিবন্ধ রইল দূরে ফুলের ফুলের বাগানের দিকে। তবে হৃদয় পড়েছিল মাহমুদের হৃদয় গহীনে। সবার সম্মিলিত উচ্ছ্বাস আনন্দে তাদের শিক্ষা সফর শেষ হল। ভার্সিটির বাসে করে সবাই ভার্সিটিতে পৌঁছে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। তাই মাহমুদ কলিকে নিয়ে সিএনজিতে করে বাসায় চলে গেল। আজ সে বাইক আনেনি, যেহেতু শিক্ষা সফরে গেল তারা। রুমে গিয়েই মাহমুদ বলল, লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত মানুষকে সাক্ষী করে বিয়ে করলাম, অথচ লোকালয়ে বউর সামনে থাকতে হয় দূরের মানুষের মতো। এই দুঃখ কই রাখি? কলি ঠোঁট উল্টিয়ে হাসল, ভ্রু নাচিয়ে বলল, ইসিরে কতভাবে পাওয়ার শখ পেয়েছেন যে সেই কপাল। মাহমুদ পিছন হতে 2 হাত দিয়ে কলির কোমর জড়িয়ে ধরল। নিজের গায়ের সঙ্গে কলিকে ভিড়িয়ে নিল। দূরত্ব রাখল না হাফিনচিও। দাঁত খিচিয়ে বলল, ইচ্ছে যে করে কি করি না। উফস, ছাড়েন বলছি। আমার কিন্তু কামড় দেওয়ার হেবিট আছে স্যার। সুস্থ 32টা দাঁত, কিন্তু আমারও আছে ছাত্রী। কামড় দেওয়ার হেবিট না থাকলেও অভ্যাসটা করে ফেলতে আমিও সময় ব্যয় করব না। প্রয়োজনে সামনের দুপাটি দাঁতকে ঝামা দিয়ে ঘষে ধার বৃদ্ধি করে নিব। রসিকতা করে বলল মাহমুদ। কলি মাহমুদের দিকে চোখ কটমট করে চাইল। বলল, ইউ একটা ইম্পসিবল ম্যান বলে কলি সত্যি সত্যি মাহমুদের হাতে কামড় বসিয়ে দিল। মাহমুদ হাত সরিয়ে নিল, কলিকেও ছেড়ে দিল। শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ছেড়ে দিয়েছি বলে কেউ যেন না ভাবে আমি ভদ্র আছি। রাতেই দাঁতের গরম গরম ব্যবহার চলবে। ইসিরে দিলেই তো আমি। কলি তার ড্রেস চেঞ্জ করে রুম হতে বেরিয়ে শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। তার 2 দিন পরে ভার্সিটি গিয়ে শুনতে পেল খেয়া ব্রেন স্ট্রোক করেছে। ধানমন্ডি ইবনে সিনায় ভর্তি। হায় খোদা, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়তে হয়। খেয়া যেন তার জ্বলন্ত উদাহরণ। তবুও কলি ও মাহমুদের খারাপ লাগলো বেশ। মানুষ হিসেবে মানবিকবোধের জায়গা থেকে এমন লাগাটাই বাঞ্ছনীয়। আজ কলি ও মাহমুদের প্রথম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে 2 পরিবারের সবাই উপস্থিত ছিল। কেক কাটা হলো। সবাই সবাইকে মিষ্টিমুখ করালো। কলির মা বাবা মেয়ে ও জামাইয়ের জন্য উপহার আনলো। কলির বড় দুলাভাই ও শালি ভাইরাকে পছন্দনীয় প্রীতি উপহার দিল। জুলিও দিল প্রীতি উপহার। সেটাতেই কলি ও মাহমুদ বেশ খুশি হল। সে ফ্রেমে বাধাই করা 2টো ছবি উপহার দিল। একটা হলো 3 বোনের ছোটবেলার ছবি, বাকিটা হার্ট শেফের ফ্রেম, যার ভিতরে কলি ও মাহমুদের একটা বিয়ের ছবি। দুজন দুজনের দিকে মুখ ভার করে চেয়ে আছে। মাহমুদদের বাসা থেকে কলির পরিবার নৌশভোজ সেরে রাতে চলে গেল। রাতে সুখ সুখ মনে কলি ও মাহমুদ নিজেদের রুমে গেল। দরজা বন্ধ করে দিল। মাহমুদ কলিকে বলল, কলি খাতুন, আমার প্রাণপ্রিয় একমাত্র শ্যালিকা জুলির এই ছবিটা দেখো। আমাদের দুজনের মুখ ভার, মলিন, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। হুম জানি, তা আর বলতে হয়? বলেই কলি বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফাগুনের নিশিরাত, ঝিরিঝিরি হাওয়া বইছে।
কলি উদাস দৃষ্টি মেলে দিল বাইরের দিকে। মাহমুদ গিয়ে কলির পাশে দাঁড়ালো। কলি, হু, ঘুমাবে না? কি হয় একনিশি জেগে থাকলে? আমি তো বলিনি কিছু হয়। কলি, তুমি বলেছ যেদিন আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে সেদিন আমাকে তুমি করে বলবে। অস্বীকার করব না। তাহলে মাহমুদ তুমি বলে কথা বলো। কথা যেহেতু দিয়েছি কারো স্বাদ অপূর্ণ রাখব না। কত ক্ষুদ্র ক্ষুদ্র ঠান্ডা যুদ্ধ গেল আমাদের দুজনের মাঝে। কত কিছু ভাবলেই সব কেমন স্বপ্নের মতো মনে হয়। আমার কাছে তো দুঃস্বপ্ন লাগে সব চিন্তা করলেই। কি দুঃস্বপ্ন? বলে কলি মাহমুদের গেঞ্জির কলার চেপে ধরল। এই তো কাজ হলো। এটা বললাম বলেই তো এই কাজটা করেছে। আর আমি পেলাম তোমার ছোঁয়া। আমি চির কৃতার্থ আপনার ও আপনার পরিবারের প্রতি। কারণ আমার পরিবারের জন্য যে সাপোর্ট দিয়েছেন আপনারা তা কয়টা পরিবার দিবে বলেন? মাহমুদ কলির হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল। কলির সামনে হাঁটু গেড়ে বসল। বলল, তোমার জন্য সব করতে পারি। সব। কলিকে ভালোবাসি। অনুভব করি প্রতিটি মুহূর্তে। পরক্ষণেই মাহমুদ কলির উদাম পেটে গাঢ় চুমু খেল। কলির চোখে চোখ রেখে বলল, এই মসৃণ পেটের ভিতরে একদিন আমাদের বাবু থাকবে। সেই বাবুর জন্য অগ্রিম আদর করে রাখলাম। কলি দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল লজ্জায়। মাহমুদ কলিকে কোলে তুলে নিল। বিছানায় শুইয়ে দিল। নিজেও কলির গা ঘেঁষে শুয়ে পড়ল। কলিকে নিজের বাহুর উপরে এনে বলল, 1 বছর পূর্তি উপলক্ষে রাতে বিনোদন করব না আমরা? তবে তার আগে তুমি করে বলো, নয়তো রাতে বেশি ব্যথা দিব। কলি আদুরে বিড়ালছানার ন্যায় মুখ লুকিয়ে ফেলল মাহমুদের বুকের রোমে। দুচোখ বুজে ফেলল। নিজের অধর যুগলকে মাহমুদের গাল ছুঁই ছুঁই করে ফিসফিসিয়ে বলল, তোমাকে চাই ভোরের স্নিগ্ধতায়, দুপুরের ব্যস্ততায়, বিকেলের অবসরে, সন্ধ্যার আলো আধারিতে, রাতের নির্জনতায়। তুমি আমার এক পৃথিবী নির্ভরতা। মাহমুদ আকুল গলায় প্রত্যুত্তর দিল, তোমাকে চাই প্রতিটি নিঃশ্বাসে। তোমাকে চাই প্রয়োজনে অপ্রয়োজনে। তোমাকে চাই মান অভিমানে। তোমাকে চাই ঝগড়া করার মুহূর্তেও। ঝগড়া করার মুহূর্তেও? বলে অমনি কলি রিনরিনিয়ে হেসে উঠল। কলির হাসির ফোয়ারার সারথি হয়ে মাহমুদও হেসে ফেলল হো হো করে। নিশি হলো উতলা। উপচানো সুখের প্লাবনে ভেসে গেল দুটো হৃদয়। ভালোবাসার পবিত্র